অ্যাওয়েকেনে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমরা বাংলা এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজেই সব রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী একটা প্রশ্ন উত্তরের সিরিজ শুরু করেছি। আশা করছি এর থেকে আপনারা উপকৃত হবেন। আমরা আমাদের পেজ এবিস ক্লাসরুমে সারা সপ্তাহ ধরে প্রশ্নগুলো দিতে থাকি, আর তার এক্সপ্লেনেশন সহ ভিডিও আমরা আপলোড করছি আমাদের এই চ্যানেলে। আমাদের ভিডিও দেখলে শুধু যে আপনি একটা প্রশ্নই শিখবেন তা নয়, সেই রিলেটেড আরও যত রকমের সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেগুলোও আপনি জেনে যাবেন। অবশ্যই খাতা আর পেন নিয়ে ভিডিওটা দেখতে বসবেন, প্রয়োজনীয় তথ্যগুলো লিখে নেবেন বা আপনি স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক। দ্য পিপল অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওরশিপড হুইচ গড? সিন্ধু সভ্যতার মানুষ কোন ঈশ্বরের উপাসনা করতেন? এ পশুপতি, বি মাদার গডেস মানে মাতৃমূর্তি, সি ইন্দ্র, নাকি অপশন ডি এ এবং বি অপশন উভয়ই, বোথ অপশন এ অ্যান্ড বি? এখানে উত্তর হলো অপশন ডি, এ এবং বি উভয়ই, মানে পশুপতি এবং মাদার গডেস উভয়ের পুজোই করত। এখানে একটু বলে রাখা দরকার যে স্যার জন মার্শাল আইডেন্টিফাইড পশুপতি অ্যাজ আদি শিবা। জন মার্শাল পশুপতিকে আদি শিবা হিসেবে আইডেন্টিফাই করেছিল। এছাড়াও তারা বিভিন্ন রকমের গাছ এবং অ্যানিমেলসের পুজো করত, তার মধ্যে মেইনলি ছিল ইউনিকর্ন। কিন্তু তারা কখনো কোনো প্রাকৃতিক শক্তির পুজো করেনি। দে ডিড নট ওরশিপ ফোর্সেস অফ নেচার। সো নেক্সট, হরপ্পা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার, এ ঝিলাম, বি রাভি, সি সুতলেজ, ডি গঙ্গা। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম, বি রাভি, সি শতদ্রু, ডি গঙ্গা। এখানে উত্তর হবে অপশন বি রাভি। হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত। ডিসকভার করেছিলেন দয়ারাম সাহানি 1921 সালে। এটা ছিল ফার্স্ট ডিসকভার্ড সাইট। এখানে এরপরে সেকেন্ড ডিসকভার্ড সাইট ছিল মহেঞ্জোদারো, যেটা কিনা সিন্ধু নদীর তীরে অবস্থিত ছিল, আর আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এছাড়াও লোথাল আবিষ্কার হয়েছিল 1954 সালে। আবিষ্কার করেছিলেন S.R. রাও, ভোগবা বা বুবুঙ্গা নদীর তীরে। রোপার আবিষ্কৃত হয়েছিল সুতলেজ নদীর তীরে, আর মান্দা আবিষ্কৃত হয়েছিল চেনাব নদীর তীরে। তো এখানে আমাদের অপশন হবে হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত। নেক্সট, which material was mainly used in manufacture of Harappan seals? হরপ্পান শিলমোহর তৈরিতে কোন উপাদানটি সাধারণত ব্যবহৃত হতো? এ আয়রন, বি কপার, সি টেরাকোটা, ডি ব্রোঞ্জ। এ লোহা, বি তামা, সি টেরাকোটা, ডি ব্রোঞ্জ। এখানে আমাদের উত্তর হবে সি টেরাকোটা। এখানে বলে রাখা ভালো যে টোটাল 891টা শিলমোহর আবিষ্কৃত হয়েছিল, এবং সমস্ত শিলমোহরগুলোতে মেইনলি ইউনিকর্নের ছবি পাওয়া গেছে এবং কোনো রকম গরুর ছবি পাওয়া যায়নি। মহেঞ্জোদারোতে দুটো মেসোপটেমিয়ান সিল পাওয়া গেছিল, এবং এটার মাধ্যমে এটা প্রমাণিত হয় যে দুটি সভ্যতার মধ্যে বাণিজ্যিক আদান প্রদান ছিল। It indicates the commercial and economic development. চলে যাচ্ছি পরের প্রশ্নে। The style of writing of Indus Valley civilization is known as A. Dravidian, B. Bostrophaedan, C. Hebrew, D. both option A and B. সিন্ধু সভ্যতার লিপি রচনার লিখন পদ্ধতিটি কি নামে পরিচিত? এ দ্রাবিড়ীয়, বি বস্ট্রোফেডান, সি হিব্রু, নাকি ডি এ এবং বি উভয় অপশনই? এখানে আমাদের উত্তর হবে অপশন বি বস্ট্রোফেডান। এখানে বলে রাখা দরকার, বস্ট্রোফেডান ছিল এমন একটা স্টাইল অফ রাইটিং যেটা রাইটিংটা শুরু হতো রাইট টু লেফট এবং তারপরে হতো লেফট টু রাইট। দিস style of writing is known as Bostrophaedan and it has been referred to as Proto-Dravidian. এটাকে দ্রাবিড়ীয় স্টাইলের নকল হিসেবে গণ্য করা হতো। আর যে স্ক্রিপ্টটা ছিল সেই স্ক্রিপ্টটা জানা যেত পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট নামে, এবং এগুলো মেইনলি সিলে খুঁজে পাওয়া যেত।
তো এখানে আমাদের উত্তর অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, ইস্টার্ন মোস্ট সাইট অফ হরপ্পান সিভিলাইজেশন, অপশন এ মান্দা, অপশন বি আলমগীরপুর, অপশন সি দাইমাবাদ, অপশন ডি সুতকাজন্দর। হরপ্পা সভ্যতা পূর্বে কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল? এ মান্দা, বি আলমগীরপুর, সি দাইমাবাদ, ডি সুতকাজন্দর। এখানে আমাদের উত্তর হবে অপশন বি আলমগীরপুর, যেটা কিনা উত্তরপ্রদেশে অবস্থিত। এখানে বাকি অপশনগুলো একটু দেখে নেব। মান্দা, যেটা কিনা জম্মু কাশ্মীরে অবস্থিত, সেটা হচ্ছে নর্দার্ন মোস্ট সাইড, মানে সব থেকে উত্তরে এই সাইডটা ছিল। অপশন সি দাইমাবাদ, যেটা কিনা মহারাষ্ট্রে অবস্থিত, সেটা ছিল সাউদার্ন মোস্ট সাইড, মানে দক্ষিণে এই মহারাষ্ট্রের দাইমাবাদ পর্যন্ত বিস্তৃত ছিল হরপ্পান সিভিলাইজেশন। আর অপশন ডি সুতকাজন্দর, যেটা কিনা পাকিস্তান ইরান বর্ডারে, এটা ছিল সব থেকে পশ্চিমের প্রান্ত। চলে আসছি 6 নম্বর প্রশ্নে। ভারতের পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃতি কত কিলোমিটার? লেন্থ অফ ইস্ট ওয়েস্ট এক্সটেনশন অফ ইন্ডিয়া, অপশন এ 3214 কিলোমিটার, বি 1822 কিলোমিটার, সি 2933 কিলোমিটার, ডি 3832 কিলোমিটার। এখানে আমাদের উত্তর হবে অপশন সি 2933 কিলোমিটার। 3214 কিলোমিটার হলো ইন্ডিয়ার নর্থ সাউথ এক্সটেনশন। আচ্ছা, এরিয়া ওয়াইজ ইন্ডিয়া র্যাঙ্ক ওয়ার্ল্ডে 7th, আর টোটাল এরিয়া অফ ইন্ডিয়া 32,87,263 স্কোয়ার কিলোমিটার। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যগুলির ওপর দিয়ে গেছে? এখানে 4টে অপশন দেওয়া আছে। ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু ফলোইং স্টেটস। আমরা একটু দেখে নেব ম্যাপে যে কোন 8টা স্টেটের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। এখানে এই লাইনটা হলো ট্রপিক অফ ক্যান্সার, এটা এখানে হাইলাইটও করা আছে। এখানে দেখা যাচ্ছে বাঁদিক থেকে প্রথমে গুজরাট, তারপর রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। এই 8টা স্টেটকে টপিক অফ ক্যান্সার কানেক্ট করেছে। এই 8টা স্টেটের ওপর দিয়ে টপিক অফ ক্যান্সার পাস করেছে। সো আমাদের আনসার এখানে হবে অপশন এ ত্রিপুরা, গুজরাট এবং পশ্চিমবঙ্গ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ভারতের জল সীমান্ত কত কিলোমিটার দীর্ঘ? লেন্থ অফ ওয়াটার ফ্রন্টায়ার অফ ইন্ডিয়া, অপশন এ 15,200 কিলোমিটার, বি 7,516.6 কিলোমিটার, সি 9,445 কিলোমিটার, ডি 9,699 কিলোমিটার। এখানে আমাদের উত্তর হবে অপশন বি 7,516.6 কিলোমিটার। এই 7,516.6 কিলোমিটার ইনক্লুডিং আইল্যান্ড বাদ দিয়ে 6,100 কিলোমিটার। আর ল্যান্ড ফ্রন্টায়ার হচ্ছে 15,200 কিলোমিটার। স্থল বেষ্টিত সীমা 15,200 কিলোমিটার। লংগেস্ট কোস্ট লাইন আছে গুজরাটের, সেকেন্ড পজিশনে আছে অন্ধ্রপ্রদেশ, থার্ড পজিশনে হচ্ছে তামিলনাড়ু, আর একদম শেষ মানে 9th পজিশনে আছে গোয়া, আর ওয়েস্ট বেঙ্গল আছে 8th পজিশনে। আচ্ছা, স্টেট হলে গুজরাট ফার্স্ট পজিশনে, কিন্তু যখনই আইল্যান্ড বলবে তখন কিন্তু গুজরাটের থেকেও বেশি কোস্ট লাইন আছে আন্দামান আর নিকোবরের। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ভারতের ক্ষেত্রে দ্রাঘিমাংশগত অবস্থান কি? লংগিটিউডিনাল এক্সটেনশন অফ ইন্ডিয়া। এই প্রশ্নের উত্তরটা জানার জন্য আমরা একবার ম্যাপটা দেখে নেব। এখানে দেখা যাচ্ছে এক্সটেনশন 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব গুজরাটের গৌরমাতো থেকে অরুণাচল প্রদেশের কিবুথু। ডিস্টেন্স হচ্ছে 2,933 কিলোমিটার, আর টাইম গ্যাপ হচ্ছে 2 ঘন্টা। ল্যাটিটিউডিনাল এক্সটেনশন 37 ডিগ্রি 6 মিনিট নর্থ জম্মু কাশ্মীরের ইন্দিরা কোল থেকে মেনল্যান্ড 8 ডিগ্রি 4 মিনিট নর্থ তামিলনাড়ুর কন্যাকুমারী, আর আন্দামান হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট নর্থ আন্দামানের ইন্দিরা পয়েন্ট। সো এক্ষেত্রে অপশন হবে অপশন বি
97 degree 25 minute east to 68 degree 7 minute east। চলে যাচ্ছি পরের প্রশ্নে। What is the time difference between Indian Standard Time and Greenwich Mean Time? ভারতীয় প্রমাণ সময় এবং গ্রিনিচ প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত? এ 5 ঘন্টা, বি 5.5 ঘন্টা, সি 6 ঘন্টা, ডি 2.5 ঘন্টা। আমাদের এখানে উত্তর হবে অপশন বি 5.5 ঘন্টা। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বেসড আপন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, যেটা কিনা 82.5 ডিগ্রি ইস্ট, আর এটা পাস করেছে এলাহাবাদ দিয়ে। আরেকটা কথা, আইএসটি ক্যালকুলেটেড ফ্রম দ্য ক্লক টাওয়ার অফ মির্জাপুর। মির্জাপুরের ক্লক টাওয়ার থেকে আইএসটি ক্যালকুলেট করা হয়। তো জিওগ্রাফির 5টা কোয়েশ্চেন এখানেই শেষ হলো। এরপরে পরের পার্টে আমরা অন্য সাবজেক্ট দেখে নেব। তোমরা এইগুলোকে লিখে নাও অথবা অ্যাটলিস্ট স্ক্রিনশট করে নাও, তাহলে এগুলো পরবর্তীকালে কাজে আসবে। এগুলো বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। When did the Reserve Bank of India formed? ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে গঠন হয়েছিল? অপশন এ 1 জুন 1926, বি 1 এপ্রিল 1935, সি 1 মে 1949, ডি 1 জানুয়ারি 1940। এখানে আমাদের উত্তর হবে 1 এপ্রিল 1935। ভারতীয় রিজার্ভ ব্যাংক গঠন হয়েছিল 1 এপ্রিল 1935 সালে। এরপরে আমরা কিছু দেখে নেব, এখানে স্লাইডে কিছু কথা আছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠন হয়েছিল 1935 সালের 1 এপ্রিল। এটা একটা প্রাইভেট এন্টিটি হিসেবে গঠন হয়েছিল 5 কোটি টাকা ক্যাপিটাল নিয়ে, আর এটা 1 জানুয়ারি 1949 সালে ন্যাশনালাইজড হয়েছিল। এটা হয়েছিল আন্ডার দ্য অ্যাক্ট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934, রেকমেন্ডেড বাই হিল্টন ইয়াং কমিশন বা দ্য রয়্যাল কমিশন অফ ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফিনান্স ইন 1926। আচ্ছা, আরবিআই এর লোগো হলো প্যান্থার আন্ডার পাম ট্রি। এখানে যে অ্যানিমেলের ছবিটা দেওয়া আছে সেটা অ্যাকচুয়ালি রয়্যাল বেঙ্গল টাইগার। আর আরবিআই এর ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন অবধি। তো এখানে দেখা বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমরা খাতায় লিখে নাও, খাতা আর পেন নিয়ে বসবে, সেটা লিখে নেবে। আমি যেটা বলছি সেটা বা এই স্লাইডে স্ক্রিনশট নিয়ে নিলেও সেটা তোমাদের অনেক কাজে আসবে। পরের প্রশ্ন, হু ইজ দ্য প্রেজেন্ট গভর্নর অফ আরবিআই? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর কে? এ ডক্টর রঘুরাম রাজন, বি শক্তিকান্ত দাস, সি উর্জিত পটেল, ডি স্যার সি ডি দেশমুখ। আমাদের এখানে উত্তর হবে অপশন বি শক্তিকান্ত দাস। অপশন বি শক্তিকান্ত দাস। এরপরে আমরা গভর্নর, আরবিআই এর গভর্নর সম্বন্ধে কিছু দেখে নেব নেক্সট স্লাইডে। তো আরবিআই এর গভর্নর আর তার আন্ডারে থাকে হাইয়েস্ট 4 জন ডেপুটি গভর্নর। 4 জন হাইয়েস্ট থাকতে পারে, তার থেকে বেশি থাকবে না। আচ্ছা, এখন আরবিআই এর প্রেজেন্ট গভর্নর হলেন শক্তিকান্ত দাস। উনি হলেন 25তম গভর্নর। 24তম গভর্নর ছিলেন উর্জিত পটেল। আচ্ছা, গভর্নর অফ আরবিআই কে অ্যাপয়েন্ট করেন? না প্রাইম মিনিস্টার। এবং গভর্নরের ডিউরেশন হলো 3 বছর। আর গভর্নরের বেসিক স্যালারি হচ্ছে 2.5 লাখ টাকা। আচ্ছা, আমাদের যে শক্তিকান্ত দাস উনি আসার পরে দুটো নোট ইস্যু হয়েছে, যেটা হচ্ছে 20 টাকার নোট এবং 50 টাকার নোট। এই দুটো নোটে কিন্তু শক্তিকান্ত দাসের সাইন থাকবে। 20 টাকার যে নোটটা সেটা আর 50 টাকার যে নতুন নোট, এই দুটো নোটে শক্তিকান্ত দাসের সাইন থাকবে। চলে যাই পরের প্রশ্নে। Which of the following governors of RBI also served as the Finance Minister of India and also was the Prime Minister of India? রিজার্ভ ব্যাংকের কোন গভর্নর ভারতের ফিনান্স মিনিস্টার এবং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে যোগদান করেছিলেন? এ সি ডি দেশমুখ, বি প্রণব মুখার্জি, সি মনমোহন সিং, ডি উর্জিত পটেল। এখানে আমাদের উত্তর হবে সি মনমোহন সিং। আনসার ইজ সি। আচ্ছা, এখানে আমরা বিভিন্ন সময়ের গভর্নরদের সম্বন্ধে একটু দেখে নেব। ফার্স্ট আরবিআই এর গভর্নর ছিলেন স্যার ওসবর্ন স্মিথ।
1935 থেকে 37 সাল অবধি। আর ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ আরবিআই ছিলেন সিডি দেশমুখ, 1943 থেকে 49 সাল অবধি। আচ্ছা, যাকে নিয়ে আমাদের প্রশ্নটা ছিল মনমোহন সিং, ওনাকে নিয়ে একটা বই লেখা হয়েছিল। সেই বইটার নাম ছিল দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, যেটা লিখেছিলেন সঞ্জয় বারু। এটা নিয়ে একটা সিনেমাও হয়েছে, তাই জন্য এই বইটার নামটা ইম্পর্টেন্ট এবং রাইটারের নামও ইম্পর্টেন্ট। এবার আসি শর্টেস্ট টেনিওরে কে আরবিআই এর গভর্নর ছিলেন। উত্তর হলো অমিতাভ ঘোষ, মাত্র 20 দিনের জন্য। আর সব থেকে লংগেস্ট ছিলেন স্যার বেঙ্গল রামা রাও, 7 বছরের জন্য। আর ফার্স্ট ওমেন ডেপুটি ডিরেক্টর ছিলেন আরবিআই এর কে জে উদয় সিং। আচ্ছা, চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 14, Where was the first headquarter of RBI? ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম সদর দপ্তর কোথায় ছিল? এ কলকাতা, বি মুম্বাই, সি চেন্নাই, ডি নিউ দিল্লি। আমাদের আনসার হবে অপশন এ কলকাতা। কলকাতায় প্রথম হেডকোয়ার্টার হয়েছিল। একটু দেখে নেই, আরবিআই এর বর্তমান হেডকোয়ার্টার মুম্বাই। আগে এটা কলকাতা ছিল, 1937 সালে এটা মুম্বাইতে মুভ করে গেছে। আর আরবিআই এর 4টে জোনাল ট্রেনিং সেন্টার আছে, মুম্বাই, চেন্নাই, নিউ দিল্লি আর কলকাতায়। এবার একটু আমরা লেটেস্ট পলিসি রেটটা দেখে নেব। পলিসি রেপো রেটটা 4.40%, আর রিভার্স রেপো 3.75, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট 4.65%, আর ব্যাংক রেট হচ্ছে 4.65%। আর এদিকে সিআরআর 3% আর এসএলআর 18%। ভারতীয় 1 টাকার নোট কে ইস্যু করে? 1 রুপিজ নোট ইস্যুড বাই এ এসবিআই, বি আরবিআই, সি মিনিস্ট্রি অফ ফিনান্স, ডি নান অফ দ্য অ্যাবাভ। এখানে আমাদের উত্তর হবে সি মিনিস্ট্রি অফ ফিনান্স, অপশন সি। আরবিআই এর ফাংশনটা একটু দেখে নেওয়া যাক। এরা মনিটারি পলিসির তত্ত্বাবধান করে। আরবিআই কি বলা হয় ব্যাংক অফ গভর্নমেন্ট, আর বলা হয় ব্যাংকার অফ শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকস। এরা কারেন্সি ইস্যু করে 1 টাকার নোট এবং কয়েন ছাড়া। আর এরা ফরেন এক্সচেঞ্জ মেনটেন করে আর ওভারঅল ইকোনমিক গ্রোথের জন্য কাজ করে। 1 টাকার নোটের ব্যাপারটা একটু দেখে নেব। 1 রুপি নোট and all coins are issued by Ministry of Finance। এটা রেফারেন্স হিসেবে রমেশ সিং এর ইন্ডিয়ান ইকোনমি বইটা নিয়েছি, যেখানে পরিষ্কার বলা আছে যে which are issued by Ministry of Finance itself with the signature of the Finance Secretary on the note. All notes are signed by Governor of RBI, but 1 rupee note is signed by Finance Secretary। সমস্ত নোট গভর্নর অফ আরবিআই সাইন করে, কিন্তু 1 টাকার নোট ফিনান্স সেক্রেটারি সাইন করেন। আর এখন প্রেজেন্ট ফিনান্স সেক্রেটারি হলেন অজয় ভূষণ পান্ডে। হু ইজ দ্য চেয়ারম্যান অফ লোকসভা? লোকসভার চেয়ারম্যান কে? এ প্রেসিডেন্ট, বি মিনিস্টার অফ পার্লামেন্ট অ্যাফেয়ার্স, সি স্পিকার, ডি প্রাইম মিনিস্টার। এখানে আমাদের উত্তর হবে অপশন সি স্পিকার। এখন দেখে নেব বর্তমানে লোকসভা স্পিকার কে আছেন। বর্তমান স্পিকার হলেন ওম বিড়লা। আচ্ছা, লোকসভাকে বলা হচ্ছে লোয়ার হাউস, যার টার্ম লেন্থ হচ্ছে 5 ইয়ার্স। আর লোকসভার মেম্বার হতে গেলে এজ লিমিট লাগে মিনিমাম 25 ইয়ার্স। যেখানে রাজ্যসভাকে আমরা বলছি কি না আপার হাউস, এর টার্ম লেন্থটা হচ্ছে 6 ইয়ার। আর রাজ্যসভার মেম্বার হতে গেলে এজ লাগে মিনিমাম 30 ইয়ার্স। আর রাজ্যসভার ক্ষেত্রে স্পিকার হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট। যে কোনো প্রশ্নের সঙ্গে রিলেটেড যে সমস্ত টার্মগুলো মাথায় আসছে সেগুলো আইদার গুগলে সার্চ করবে বা কোনো বইতে একটু পড়ে নেবে। আমি আমাদের পেজে সারা সপ্তাহ ধরে এই জন্যেই কোয়েশ্চেনগুলো আপলোড করেছি, যাতে সারা সপ্তাহ ধরে যে টপিকে কোয়েশ্চেন আপলোড হচ্ছে যে সাবজেক্টে সেই টপিকটা তোমরা একটু ভালো করে দেখে নাও। তারপরে আমি এখানে ডিসকাস করছি, তো তোমাদের ভালোই লাভ হবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। The Constituent Assembly formed the drafting committee on
অপশন এ 29th August 1947, অপশন বি 30th August 1948, অপশন সি 29th August 1949, ডি 29th August 1950। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কবে ড্রাফটিং কমিটি তৈরি করেছিল? অপশন এ হচ্ছে সঠিক উত্তর, 29th August 1947। আমরা এবার এই প্রশ্নটার একটু এক্সপ্লেনেশন দেখে নেব। তোমরা প্রয়োজনে এই প্রশ্নগুলো স্ক্রিনশট করে নেবে বা খাতায় লিখে নেবে। আচ্ছা, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এটা সবাই জানি আমরা মোটামুটি, ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট পয়েন্ট হচ্ছে ড্রাফটিং কমিটি ড্রাফট কনস্টিটিউশন কবে তৈরি করেছিলেন, মানে খসড়া কবে তৈরি করেছিল? ফেব্রুয়ারি 1948, 1948 সালের ফেব্রুয়ারি মাসে। আর এটা গ্রহণ করেছিল কবে? এটা অ্যাকসেপ্টেড বা অ্যাডপ্টেড বলা হয় টার্মটা, কবে হয়েছিল? 26শে নভেম্বর 1949 সালে। আর এটা কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। এবার চলে যাই পরের প্রশ্নে। হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ অর আর নট অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? এখানে যে অপশনগুলো দেওয়া আছে তাদের মধ্যে কে বা কারা ভারতীয় প্রেসিডেন্ট দ্বারা অ্যাপয়েন্টেড হন না? এ স্টেট গভর্নর, বি হাইকোর্টের চিফ জাস্টিস এবং অন্যান্য জাজেরা, সি ভাইস প্রেসিডেন্ট, ডি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং অন্যান্য জাজেরা। এখানে আমাদের উত্তর হবে অপশন সি, ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট কখনোই প্রেসিডেন্ট দ্বারা অ্যাপয়েন্টেড হন না। এর এক্সপ্লেনেশনটা আমরা একটু দেখে নেব। ভাইস প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্ট করে ইলেকটোরাল কলেজ অফ ইন্ডিয়া। আমাদের এখন ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন ভেঙ্কাইয়া নাইডু। আর ইন্ডিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি আমাদের দেশের সেকেন্ড প্রেসিডেন্টও ছিলেন। আর এই ভাইস প্রেসিডেন্ট কনসেপ্টটা কোথা থেকে বড় করা হয়েছে আমাদের কনস্টিটিউশনে? ইউএসএ থেকে। তো এই পয়েন্টগুলো আপাতত মাথায় রাখলেই চলবে। এছাড়াও তোমাদের মাথায় যদি অন্য কিছু আসে সেই পয়েন্টগুলো কোনো বই থেকে পড়বে। বই পড়ার সাবস্টিটিউট কিছু হয় না, তো বই অবশ্যই পড়তে হবে। তাছাড়াও কোনো পয়েন্ট আসলে গুগল করতে হবে, আর এখানের আমাদের স্লাইডগুলো স্ক্রিনশট নিয়ে নিতে হবে। পরের প্রশ্নে চলে যাই। হু ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্মড ফোর্স ইন ইন্ডিয়া? ভারতীয় সশস্ত্র সীমাবলের সুপ্রিম কমান্ডার কে? অপশন এ প্রধানমন্ত্রী, বি কমান্ডার ইন চিফ, সি প্রেসিডেন্ট, ডি প্রতিরক্ষা মন্ত্রী। এখানে আমাদের উত্তর হবে অপশন সি, প্রেসিডেন্ট। আমরা এখানে এই প্রশ্নের উত্তরটা একটু ভালো করে দেখে নেব, এক্সপ্লেনেশনটা, ঠিক আছে? প্রেসিডেন্ট হলেন আমাদের দেশের ফার্স্ট সিটিজেন। প্রেসিডেন্ট কোনো ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডারকে পাঠাতে পারেন এবং রিসিভ করতে পারেন। প্রেসিডেন্ট আর কি পারেন? প্রেসিডেন্ট এমার্জেন্সি ঘোষণা করতে পারেন। এবারে এই পয়েন্টের সঙ্গে আর একটা পয়েন্ট তাহলে আসা উচিত যে কত ধরনের এমার্জেন্সি হয়। এমার্জেন্সি হয় 3 ধরনের, ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি আর ফিনান্সিয়াল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি হয় ওয়ার গ্রাউন্ডে, আর স্টেট ইমার্জেন্সিকে প্রেসিডেন্ট রুলও বলা হয়, ঠিক আছে? আচ্ছা, মোস্ট অফ দ্য ইউনিয়ন এক্সিকিউটিভস আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। এখানে তার মানে কাদের কাদের অ্যাপয়েন্ট করতে পারে সেটাও বলে দেওয়া আছে। পিএম অ্যান্ড সিওএম, জাজেস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, গভর্নর অ্যান্ড লেফটেন্যান্ট গভর্নর, চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স অফ ফিনান্স কমিশন অ্যান্ড ইউপিএসসি, Chief Election Commissioner and other members of Election Commission, CAG of India, Attorney General of India, Special Officer of SC, ST and Minority Communities, etc. ঠিক আছে, স্ক্রিনশট নিতে ভুলো না। প্রেসিডেন্টের আরও কয়েকটা পয়েন্ট দেখে নিন। প্রেসিডেন্ট হলেন অনলি অথরিটি যে পার্ডন গ্র্যান্ট করতে পারে, মানে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হলে তাকে ক্ষমা একমাত্র প্রেসিডেন্টই করতে পারেন। প্রেসিডেন্ট অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে
লোকসভার জন্য 2 জন এবং রাজ্যসভার জন্য 12 জন মেম্বারকে নমিনেট করতে পারেন। আর প্রেসিডেন্ট ভেটো পাওয়ার এনজয় করে থাকেন। এটা আসে আর্টিকেল 111 আন্ডারে। আচ্ছা, আমাদের এখনকার প্রেসিডেন্ট কে আছেন? রামনাথ কোবিন্দ। এছাড়াও আরও কিছু পয়েন্ট যদি তোমাদের মাথায় আসে সেগুলোও নিজেরা নোট করে নেবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। হু ইজ নোন অ্যাজ দ্য স্কাল্পচার অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ভারতীয় সংবিধান তৈরির কারিগর বা ভাস্কর কাকে বলা হয়? এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি ভিভি গিরি, সি বি আর আম্বেদকর, ডি ডক্টর এস রাধাকৃষ্ণন। এখানে আমাদের উত্তর হবে অপশন সি, বি আর আম্বেদকর। এই উত্তরটা মোটামুটি আমরা সবাই জানি। আচ্ছা, বি আর আম্বেদকরের নাম যখনই আসে তখন পুনা প্যাক্টের কথা আমাদের মাথায় আসে। পুনা প্যাক্ট সাইন হয়েছিল 24শে সেপ্টেম্বর 1932 ইয়ারভেদা জেল, পুনাতে। কাদের মধ্যে হয়েছিল বি আর আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে। এটা হয়েছিল ইয়ারভেদা জেল 1932। গান্ধীজির তরফ থেকে সিগনেচারটা করেছিলেন মদন মোহন মালব্য। চলে যাচ্ছে 21 নম্বর প্রশ্নে। হুইচ ব্লাড গ্রুপ ইজ কল্ড দ্য ইউনিভার্সাল ডোনার? কোন ব্লাড গ্রুপকে ইউনিভার্সাল ডোনার বলা হয়? অপশন এ ব্লাড গ্রুপ এ, অপশন বি ব্লাড গ্রুপ বি, অপশন সি ব্লাড গ্রুপ ও, অপশন ডি ব্লাড গ্রুপ এ বি। এখানে আমাদের উত্তর হবে অপশন সি গ্রুপ ও। এই উত্তরটা আমরা সবাই মোটামুটি জানি। আমাদের এখানে উত্তর হবে অপশন সি ব্লাড গ্রুপ ও। এখানে এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি সার্বিক দাতা ও গ্রুপের মধ্যেও যদি স্পেসিফাই করা হয় তাহলে ও নেগেটিভকে বলা হবে, আর সার্বিক গ্রহিতা হিসেবে যদি আমরা স্পেসিফাই করতে চাই তাহলে এবির মধ্যেও আমরা এবি পজিটিভকে বলবো। তাহলে সার্বিক দাতা হচ্ছে আমাদের ও, এবং স্পেসিফাই করলে আমাদের হবে ও নেগেটিভ। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। প্রশ্নের নম্বর হচ্ছে 22। মানুষের দেহে কত লিটার রক্ত থাকে? মানুষের দেহে সাধারণত 4.7 to 5.5 লিটার রক্ত থাকে। তাই এখানে আমাদের অপশন ওয়াইজ আমরা অপশন বি কে চুজ করব। মানুষের দেহে 5.5 লিটার রক্ত থাকে। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 23। Which is the most abundant gas in Earth's atmosphere? পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাসের উপস্থিতি সবথেকে বেশি? অপশন এ নাইট্রোজেন, বি অক্সিজেন, সি কার্বন ডাই অক্সাইড, ডি উপরের কোনোটি নয়। এখানে বলে রাখি বাতাসে নাইট্রোজেন আছে 78%, অক্সিজেন আছে 21%, আর্গন আছে 0.9% এবং বাকি সমস্ত বিভিন্ন রকমের গ্যাস রয়েছে, তাদের মধ্যে কার্বন ডাই অক্সাইডও রয়েছে, সেগুলো হচ্ছে বাকি অংশটা। তো এখানে আমাদের অপশন ওয়াইজ পৃথিবীতে বায়ুমণ্ডলে সবথেকে বেশি উপস্থিতি রয়েছে নাইট্রোজেন, সেটা হচ্ছে 78%। তো আমাদের এখানে কোয়েশ্চেন ওয়াইজ অপশন এ হলো কারেক্ট আনসার। নাইট্রোজেন বাতাসে সবথেকে বেশি আছে। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। Which of the following gas cause acid rain? নিম্নলিখিত কোন গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? অপশন এ সালফার ডাই অক্সাইড, অপশন বি নাইট্রোজেন ডাই অক্সাইড, অপশন সি কার্বন ডাই অক্সাইড, অপশন ডি বোথ অপশন এ অ্যান্ড বি। এখানে আমাদের উত্তর হবে অপশন ডি বোথ অপশন এ অ্যান্ড বি। সালফার ডাই অক্সাইডও দায়ী, নাইট্রোজেন ডাই অক্সাইডও অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। বাতাসে উপস্থিত সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের সঙ্গে বৃষ্টির সময় জল, অক্সিজেন এবং বিভিন্ন রকমের কেমিক্যালস রিয়াকশন করে সেটা সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে বৃষ্টির সঙ্গে ঝরে পড়ছে। এর পিএইচ লেভেল অনেক কম থাকে। স্বাভাবিক বৃষ্টিতে পিএইচ লেভেল 5 to 6 এর মধ্যে থাকে, মোটামুটি 5.6, কিন্তু অ্যাসিড রেনের সময় সেই পিএইচ লেভেলটা অনেক কমে যায়। কোনো কোনো ক্ষেত্রে এরকমও দেখা গেছে যে পিএইচ লেভেল 2তে নেমে গেছে। আর এই পিএইচ লেভেল কমে যাওয়ার জন্য বিভিন্ন রকমের ক্ষতিকর প্রভাবও দেখা যাচ্ছে। যেমন জলাশয়ের মধ্যে এই অ্যাসিড রেন পড়ার ফলে সেখানে জলাশয়ের অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট নষ্ট হচ্ছে, ফরেস্টের জন্য এটা হার্মফুল, বিভিন্ন রকম মার্বেলের তৈরি ইমারতগুলো নষ্ট হচ্ছে।
তো অ্যাসিড রেনের ফলে বিভিন্ন রকমের ক্ষতি হয় এবং ক্ষতিকর প্রভাব আছে, সেটা আমরা মোটামুটি সবাই জানি। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। হু ডিসকভার্ড এক্স রেজ? এক্স রে কে আবিষ্কার করেন? অপশন এ মেরি কুরি, অপশন বি জে জে থমসন, অপশন সি ডব্লিউ.সি. রন্টজেন, অপশন ডি জেমস চ্যাডউইক। আমাদের এখানে উত্তর হবে অপশন সি ডব্লিউ.সি. রন্টজেন। এই ছিল আমাদের এই সপ্তাহের সমস্ত জিকে কোয়েশ্চেনের আনসার, সেটা আমি এক্সপ্লেন করে দিয়েছি। আমাদের পেজে সারা সপ্তাহ ধরে প্রশ্ন দেওয়া হয়, যাতে সারা সপ্তাহে তোমরা সেটাকে পড়ে প্র্যাকটিস করে নিতে পারো এবং তারপরে আমি সেটা সপ্তাহের শেষে একটা এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি। আশা করছি এটাতে তোমাদের যথেষ্ট উপকার হবে। এইভাবে তোমরা পড়তে থাকো, তোমাদের টোটাল জিকের সমস্ত টপিকগুলো আস্তে আস্তে কভার করার আমরা চেষ্টা করছি এবং আমরা যেভাবে করছি তাছাড়াও তোমাদের যদি কোনো টপিকের ওপর এক্সপ্লেনেশন প্রয়োজন হয় তাহলে কমেন্ট করো, আমাদের চ্যানেলটা লাইক করো এবং শেয়ার করো।